ফখরুল ইসলাম ব্যারিস্টার ফখরুল ইসলাম স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই স্ট্যান্ডটি যেটার উপর রাখা হলো সেটা কিন্তু সংবিধান। এখন আমার একটা সমস্যা কি, কথা একটা বললেই পরের দিন গিয়ে সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী এখনো যারা লয়ার আছেন তাদের একটা প্রতিরোধের মুখে পড়তে হয়। যেমন আমার মনে আছে প্রায় 9 মাস আগে মাহমুদুর রহমান সাহেব আমি ওই ঘরে একটা বক্তব্য ছিলাম, সেখানে প্রথম প্রশ্ন ছিল এই সংবিধানটা যারা রচনা করেছে 1972 সালে 4 নভেম্বর 1972-তে তাদের এই সংবিধান রচনার বৈধতা ছিল কি ছিল না। যে 167 জন এমএনএ যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য সে সময় ইলেক্টেড হয়েছিলেন তাদেরকে একত্রিত করে যে সংবিধানটা রচিত হয়েছে 4 নভেম্বর 1972-তে তার বৈধতা কতটুকু ছিল এই প্রশ্ন করার জন্য পরের দিনই হাইকোর্টে গিয়ে কয়েকজন আইনজীবী আমাকে ধরলেন যে আপনি আইন জানেন না, আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, আপনি কথা বলে বসলেন। আমার উত্তর ছিল কপাল ভালো যে অন্য দুজন আমার চেয়েও বিজ্ঞ সিনিয়র আইনজীবী এর মধ্যে ইন্টারফেয়ার করায় ঝামেলা তাদের মধ্যে বাধে, আমি একটু সরে গিয়ে তাই ভাবলাম আমার যন্ত্রণায় কাজ নেই, আমি একটু দূরে থাকি। কারণ আমার পদে পদে বিপদ, কিরকমের বিপদ, 4 বছর জেল খেটেছি। এরপরে 2023 সালে চুরি মামলায় 4 দিনের জেলে নিয়ে এগ্রিমেন্ট করিয়ে ইলেকশন করিয়েছে এই সরকার, যদিও আমি করেছি স্বতন্ত্র ইলেকশন। আমার ব্রাদার ইন লকে আমাকে না পেয়ে চেম্বারে আমার ব্রাদার ইন লকে ধরে নিয়ে গিয়েছে, নির্যাতন করেছে। এই কোরবানির 2 দিন আগে উনি মৃত্যুবরণ করেছে। এই হলো মোটামুটি একটা সংক্ষিপ্ত বিবরণ। আজকে আসি এই সরকারের বৈধতার প্রশ্ন। আলী রিয়াজ সাহেব কয়েকদিন আগে এক বিরাট বক্তব্যে বলেছেন যে আমরা অবৈধ, এই সরকার অবৈধ এবং এখানে যারা উপস্থিত আছেন সকলে অবৈধ। এই কথা বলার পিছনের একটা কাহিনী হলো সকলকে প্রেসারাইজ করা হয়তো যাতে সকলে এখন এগ্রি করে, যাতে যেসব সংস্কারের প্রস্তাব হচ্ছে সেই সব সংস্কারগুলোতে যেন সকলে ওই সব সংস্কারে যাতে সকলে ঐক্যমত্য হয়। এখন সংস্কার কমিশনের একজন মেম্বার কিন্তু আমাদের পাশে উপবিষ্ট আছেন এইখানে। আসল কথায় যাই, এই সরকার বৈধ কি অবৈধ এই প্রশ্নটা এতদিন পরে কাদের মাধ্যমে এই পর্যন্ত এসে উঠে এসেছে। এটা হলো ভারতের একটা প্রপাগান্ডার মেশিন, যে মেশিনের ফলে আজকে আমরা এরকম একটা ভাবনার মধ্যে পড়েছি। কেন ভাবনার মধ্যে পড়েছি? ভারতের মিডিয়া কোনো কারণেই বলে না যে হাসিনা যখন প্লেনে পালিয়ে গেলেন দিল্লিতে সে সময় কোন আইনগত কাঠামোর উপরে রেখে আমাদেরকে ফেলে উনি চলে গেলেন। এই কথার কিন্তু কেউ একটা প্রশ্ন করেন না, কোনো সাংবাদিকরাও এই কথা প্রশ্ন করেন না। যদিও আমাদের 2-1 আইনজীবী এরকমের আছেন যে 106 এর আওতায় যে একটা রেফারেন্স নেওয়া হয়েছিল অ্যাপিল ডিভিশন থেকে তার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন। মানে এই রকমের পাগল আমাদের মধ্যে কিন্তু অনেক আছে। তারা আমাদের দেশী বা আমাদের বন্ধু ভারতের উদ্যোগে এইসব কথা বলে কিনা সেইটা একটি প্রশ্ন। আজকে যে রেভলিউশনের মাধ্যমে এই সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে তাদের মধ্যে হয়তো অনেক অযোগ্য উপদেষ্টা থাকতে পারেন, তারপরেও বলবো যে ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রশ্নই উত্থাপিত হওয়া উচিত ছিল না। কেন ছিল না? যে ভারত বন্দনায় যারা ব্যস্ত তারা মনে করেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কলুষিত করতে পারলেই যেন ভারতের কোনো একটা আধিপত্যবাদ প্রতিষ্ঠার যে একটা কৌশল এতদিন ধরে ছিল তার খানিকটা অগ্রসর হওয়ার একটা সুযোগ হয়। আজকে লক্ষ্য করবেন যে সব জায়গায়
ডক্টর ইউনূস সাহেবের সরকার বৈধ কিনা এই ব্যাপারে জনমনে একটা প্রশ্ন উত্থাপন করার ব্যবস্থা করে দিয়েছেন কারা? আমাদের বন্ধু ভারত, ভারতের মিডিয়া, ভারতের সরকার এবং এইখানে যারা ভারতপন্থী আছেন তারা। বরং সকলের একই সুরে বলা উচিত ছিল যে এই সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রশ্নই উত্থাপন করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? 17 বছরের নির্যাতন, এইখানে আমরা যারা উপবিষ্ট আছি এর মধ্যে অনেকেই জেল খেটেছে। মাহমুদুর রহমান ভাই আর আমি অনেকবার একই সঙ্গে একই গাড়িতে এই ঢাকা জেলে, ঢাকা আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছি, যদিও আমাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হয়েছিল, তারপরও বহুদিন জেল খেটেছে। এইবার আসুন যে বিচার ব্যবস্থাকে যেভাবে তারা ধ্বংস করেছে সেটা তো নজিরবিহীন, বলার অপেক্ষা রাখে না। তবে আমি সেদিন টেলিভিশনে একটা ইন্টারভিউতে ছোট্ট করে বলেছি যে খায়রুল হককে যখন অ্যারেস্ট করেছে এই দেশে উল্লাসে ফেটে যাওয়া উচিত ছিল, কিন্তু মিডিয়া এবং ভারতপন্থীদের জন্য সেটা হয় নাই। খায়রুল হককে পিছনে হ্যান্ডকাফ পরিয়ে যে নেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, এটা অত্যন্ত সামান্য করা হয়েছে। আজকে আপনারা মনে রাখবেন যে 13th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আইন যে সময় বাতিল করলো, এই খায়রুল হক চিফ জাস্টিস থাকার সময় উনি তার সংক্ষিপ্ত জাজমেন্টে বললেন যে আরো 2টি টার্ম এই তত্ত্বাবধায়ক সরকার থাকার প্রয়োজনীয়তা আছে, সরকার সিদ্ধান্ত নেবে। 13 মাস পরে ওনার রিটায়ারমেন্টের 13 মাস পরে উনি যখন এই জাজমেন্টে সিগনেচার করলেন, তার সেই দিনই আমাদের ওই সময়ের সবচেয়ে বিজ্ঞ এবং প্রবীণ আইনজীবী টি.এস. খান সাহেব আর আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। যদিও টি.এস. খান সাহেব আমাকে আমন্ত্রণ করেছে যে ফখরুল তোমার কাছে কোনো তথ্য উপত্য আছে কিনা বলার জন্য। তা আমি একখানি বই নিয়ে আসলাম 16 DLR, সেখানে বলা আছে, আমাদের জাস্টিস স্যার এখানে উপস্থিত আছেন জানবেন, বলা আছে যে কোনো বিচারক যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে তো তার ওত তো আর থাকে না। ও যদি না থাকে তাহলে তার পরের দিন কোন জাজমেন্টে স্বাক্ষর করলে সেই জাজমেন্টটা জাজমেন্ট হিসেবে বিবেচিত হবে না। তো এবার টি.এস. খান সাহেব সাংবাদিক সম্মেলনে বললেন, আমি অবশ্য উর্দু আর হিন্দি দুইটাই জানি না, তো ওই সময় কথাটা আমার মনে আছে, তসনস কি গুলিস্তান একই উল্লু কি কাফি হয়। আমি কানে কানে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি বললেন? বলে তুমি হিন্দি উর্দু কিছু বুঝো না? না, এটা বুঝি না। বলেছে যে একটা সাজানো বাগান তসনস করতে একটা উল্লুক যথেষ্ট, এবং এই হলো সেই খায়রুল হক। এই হলো সেই খায়রুল হক যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থা করেছে। কারণ শেখ হাসিনা তাকে অনেক রকমের উপহার দেবেন পরবর্তীতে, এবং দিয়েছেন। কাজেই একই উল্লুকি কাফি হয়, এই উল্লুক, এই খায়রুল হক। আজকে আমাদের কিন্তু লজ্জা হচ্ছে একজন প্রাক্তন বিচারপতি, মানে প্রধান বিচারপতিকে এরকমের কটাক্ষ করে যে কথা বলছি, আমি তাতে কিন্তু লজ্জিত। কারণ একজন বিচারপতিকে আমরা সম্মানের স্থানে রাখবো। উনি পার্টি পলিটিক্সের মধ্যে ঢুকে ভারতের স্বার্থ রক্ষার জন্য, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, স্বৈর শাসক সৃষ্টির জন্য উনি এরকমের জাজমেন্ট কেনই বা দেবেন বলুন? পদেতে আজকের এই আলোচনা আমি মনে করি সারা বাংলাদেশ জোড়া এই মাহমুদুর রহমান সাহেবের পক্ষে সম্ভব, যিনি সারা বাংলাদেশ জোড়া একটা আন্দোলন করতে পারেন যে এই সরকার বৈধ কি অবৈধ, এই প্রশ্ন যেন কেউ না তো উত্থাপন করেন, বরং প্রশ্ন উত্থাপন করেন যে হাসিনা কোন সংবিধানের উপর ভিত্তি করে রাষ্ট্রকে এইরকমের ফেলে, তার দোসরদের ফেলে, তার দুর্নীতিবাজ দোসরদের ফেলে, ইভেন এই বাইতুল মোকাররমের ইমামকে ফেলে উনি প্লেনে চড়ে কয়েকজনকে নিয়ে ভারত চলে গেলেন। আর ভারত, একটা পরিষ্কার কথা দেখুন, ভারত অর্থাৎ দিল্লি আজকে হলো এই দুর্নীতিবাজ এবং স্বৈর শাসনের যারা প্রতিষ্ঠাতা এবং সহায়ক, তাদের কিন্তু দিল্লি একটা অভয় অরণ্য হিসাবে আজকে রয়েছে। সকলে শুনেছি যে 45,000 এই শেখ হাসিনা ফ্যাসিস্টের দোসররা ভারতে আশ্রয় গ্রহণ করেছে। তাহলে কি ধরে নেব
যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং ভারত এর মধ্যে কোনো তফাৎ নাই। যদি তা না হতো তাহলে 45,000 এই ফ্যাসিস্ট সহ তাদের দোসরদেরকে দিল্লি কেন আশ্রয় দান করবে? তাদের খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থাতে তো অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কোথা থেকে আসে? আমাদের মিডিয়া মনে করে এইসব প্রশ্ন তুলুক যে ভারতে যারা পালিয়ে গিয়েছে, যারা আজকে ইংল্যান্ডে গাড়ি চালাচ্ছে, আমেরিকাতে গিয়ে আছেন আশ্রয় নিয়ে, তাদের জীবনযাত্রা কি করে চলে? তাদের টাকার উৎস কোথায়? কই তার কোনো পত্রিকা তো দেখি না। ওই অলিউল্লাহ নোমান, ওই ছোট মানুষ জেল খেটেছেন মাহমুদুর রহমান ভাইয়ের সঙ্গে, ওই লন্ডন বসে অনেক ভালো ভালো কথা লেখেন। একজনে লিখলে তো হবে না। মাহমুদুর রহমান সাহেবের পক্ষে সম্ভব সারা বাংলাদেশে এরকম একটা আন্দোলন করা উচিত যে 350 জন এমপি ওই সময় পার্লামেন্টের, বাইতুল মোকাররম ইমাম সহ যারা বিচারপতি ছিলেন, তারা যারা দুর্নীতি করেছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ফিরিস্তি বের করা হোক। আপনাদের মনে থাকবে 2005 সালের পর থেকে এই ভারতীয় মিডিয়া তৎকালীন বিএনপি সরকারের প্রত্যেক নেতার বিরুদ্ধে, এই প্রথম আলো এবং অন্যান্য নিউজ পেপার কিন্তু প্রত্যেক দিন কারো একটা বাড়ি দিয়ে, কারো একটা সম্পদ দিয়ে কিন্তু ফিরিস্তি প্রকাশ করত। আমরা গোল টেবিলের আলোচনায় আছি, আমরা ফখরুল ভাইকে সংক্ষেপ করব। জি, যাই হোক, যে প্রশ্নে আসল কথায় আসি, তাহলে এই সংবিধানের কথায় একটু আসি। এই সংবিধানের কথায় আসি এই কারণে যে এই সংবিধান সংস্কারের জন্য আসলে এই সরকারের একটা মুখ্য ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু প্রথম দিক থেকে আমরা দেখেছি যারা স্টেক হোল্ডার তারা বিরোধিতা করে, প্রত্যেকটা বিরোধিতা করেছে। চুপ্পুকে সরাবেন, নো। সংবিধান সংশোধন করবেন, নো। অমুকটা করবেন, নো। প্রত্যেকটা 17টা পয়েন্ট আমার কাছে আছে যে বড় বড় স্টেক হোল্ডাররা রাজনীতিতে তারা প্রত্যেকটা না বলেছে। এখন অবশ্য কিছু কিছু কারণে হয়তো কোনো মামলা হইতে পারে বা অন্য কোনো কারণে হইতে পারে, তারা এখন একটু নমনীয় হয়ে স্বাক্ষর করার চিন্তা করছেন। যদিও এই জুলাই সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলেছেন সেটা কিন্তু একটা পটভূমি বলেছেন, এর পিছনে হয়তো অনেক কিছু থাকবে। যে পয়েন্টে আসি, সংবিধান পরিবর্তনের প্রয়োজন কেন? এই কমিশনের একজন সদস্য এখানে আছে, ওনারা হয়তো এটা পর্যালোচনা করেছেন কিনা আমি জানি না, তবে এইটুকু বলি, এই সংবিধান মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। কারণ 72 সালে যখন এই সংবিধান প্রণীত হলো তখন বিসমিল্লাহ শব্দ কিন্তু ছিল না। জিয়াউর রহমান সাহেব, যিনি উদার বলে এই বহুদলীয় গণতন্ত্রকে ফেরত আনলেন এবং ফেরত আনার ফলে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন। লেখার পরে তার বাংলাটা কেমন ছিল আপনাদের একটু পড়ে শোনাই, যেটা মুসলমানদের সংবিধান কেন নয়। বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত হওয়ার সঙ্গে তার বাংলা অর্থ তো থাকতে হবে। বাংলা অর্থটা কেমন ছিল? দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সুরঞ্জিত সেনগুপ্তরা তাতে খুশি না। তারা ভাবেন না না এটা তো মুসলমানদের তো চলে আসছে, আল্লাহর নামটা ওইখানে আছে। সেই জন্য 15th অ্যামেন্ডমেন্ট আপনারা মনে রাখবেন সকলে, 15th অ্যামেন্ডমেন্টে এই বাংলাটা সংশোধন করা হয়েছে। এই বাংলাটা সংশোধন করে কি লেখা হলো? পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। কই কোন মুসলমান এই দেশে কি জামাত, কি হেফাজত, কি চরমোনাই কেউ আপত্তি তোলে নাই? আমরা আপত্তি তুলেছি। আমি সে সময় সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের লয়ার হিসাবে আমি আপত্তি তুলেছি যে এই যে বাংলার আরেকটা বাংলাকরণ হলো, তাতে আমাদের মুসলমানদের অপমান করা হয়েছে। কারণ আল্লাহর নামের বদলে তারা সৃষ্টিকর্তাকে নিয়ে আসছে। এই জন্য আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ব্যানারে কোনো আল্লাহ শব্দ নাই। কিন্তু এই সংবিধান কোনোভাবেই মুসলমানদের প্রতিনিধিত্ব করে না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই সরকার যখন প্রথম উদ্যোগ নিল যে এই সংবিধান সংস্কার অতীব জরুরি, 2-1টি রাজনৈতিক দল আর্টিকেল 70 উপরে মতামত দিলেন শুধু, কিন্তু একটা কম্প্রিহেনসিভ যে কোন কোন জায়গায় সংবিধানের সংস্কার দরকার, কোন কোন জায়গায় সংবিধানের মধ্যে পরিবর্তন আনতে হবে, সেইটার একটা ফিরিস্তি আমরা আজও পাইনি। যদিও ওনারা বলেন যে 166 জায়গায় সংস্কারের একটা কথার উল্লেখ আছে, সেটা হোক। তবে এইটুকু বলি,
এই সরকারের বিরুদ্ধে যেন কোনো রকমের প্রচারণা না হয়, বরং এই সরকার যে বৈধ একটা রিভলিউশনারি সরকার, সে ব্যাপারে মাহমুদুর রহমান সাহেবরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। সংস্কার হোক, কিন্তু পরবর্তীতে এই ইলেকশনের পরে আমরা আবার ভারতের হাতে চলে যাই কিনা, সেরকম একটা প্রশ্ন আমি মাহমুদুর রহমান সাহেবের কানে কানে একটু আগে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন যে ইলেকশনের পরে কি হয় বলা মুশকিল। আমরা আবার আজকে জিয়াউর রহমান সাহেবের সময় আমরা রাষ্ট্রের মর্যাদা পেয়েছিলাম, এই ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা রাষ্ট্রের মর্যাদা পেয়েছি। এইটা যেন কোন রাজ্যের মর্যাদায় আর কোনোদিন না যায়, সেই জন্য প্রত্যেক মুসলমানের এখানে শপথবদ্ধ থাকতে হবে যেন আমরা কোনোভাবেই ওই হিন্দুত্ব আধিপত্যবাদের মধ্যে প্রবেশ না করি, যাতে আমাদের মুসলমানদের স্বকীয়তা বজায় থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।